আজ তোমাদের জিকে টপিক নিয়ে আলোচনা হবে, সেটা হচ্ছে বৈদিক সভ্যতা, সেটা ইতিহাসের বিষয়। চলো তাহলে আমরা শুরু করি। বলো, ফার্স্ট যে কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় দেবে সেটা হলো যে সংস্কৃত অর্থে আর্য কথার অর্থ কি? একটু জোরে বলবে। আর যদি বলে যে আর্য কথার অর্থ তাহলে পরীক্ষা যদি তোমাদের আসে তাহলে কিন্তু লিখবে ভাষা। আর যদি সংস্কৃত অর্থ তো বলে না, কিন্তু সাধারণত দেয় যে আর্য কথার অর্থ কি, তাহলে ভাষা বা ভাষাগত ধারণা মনে থাকবে। এইবার এই যে ভাষা যে বলা হলো, এবার প্রায় কটি ভাষা আছে, এই মানে এই ভাষায় যারা কথা বলতো তাদেরকে বলা হতো আর্য, মানে ঐতিহাসিকদের মতামতে। কি কি ভাষা? যেমন আছে সংস্কৃত, যারা কথা বলতো তাদেরও আর্য বলা হতো। ল্যাটিন, গ্রিক, জার্মান, কথিক, তারপর সে কেল্টিক, পার্সিক প্রভৃতি ভাষার মধ্যে একটি মূলগত সাদৃশ্য আছে। এই জন্য এদেরকে এক কথায় কী বলা হতো, মানে এই ভাষায় যারা কথা বলতো তাদেরকে এক কথা বলা হতো আর্য। মনে থাকবে। তাহলে সংস্কৃত অর্থে আর্য কথা হচ্ছে সৎ বংশজাত, আর যদি বলা হয় প্রকৃত অর্থে আর্য কথা হচ্ছে ভাষা, মানে এই ভাষায় যারা কথা বলতো তাদেরকে বলা হতো কি আর্য। বলতে পারছি? এইবার এই আর্যদের আদি বাসস্থান সম্পর্কে বিভিন্ন মতামত আছে। আমাদের ভারতীয় কিছু ঐতিহাসিক আছে, তারা বলেছে যে এখানেই তাদের আদি বাসস্থান ছিল, এবং কিছু ইউরোপীয় লোক ছিল বলছে তারা অন্য দেশে তাদের বাসস্থান ছিল। কিন্তু এইবার এদের মধ্যে যে ঐতিহাসিক কথা তুলে ধরেছে বা সবাই, সেটা হলো অধ্যাপক ব্যান্ডস্টেনের মতে, মানে তার ঐতিহাসিক কথা তুলে ধরেছে। কি কি তিনি বলেছেন যে উরাল পর্বতের দক্ষিণ অবস্থিত খিরজিগের তৃণভূমি অঞ্চলে এদের আদি বাসস্থান ছিল। তাহলে কোথায় ছিল এদের আদি বাসস্থান? অঞ্চলে তাদের আদি বাসস্থান ছিল। কার মতে? অধ্যাপক ব্যান্ডস্টেনের। এই কোশ্চেনটি দেয় বেশি। এবার বলো তো, আর্যদের প্রাচীনতম সাহিত্যের নাম কি? ঋগ্বেদ। তাহলে আমরা কি বললাম? আর্য কথার অর্থ কি? ভাষা। ঠিক আছে। আরেকটা যেটা পেলাম যে আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল, তাহলে কোথায়? ঐতিহাসিকের মতো বলেছে ব্যান্ডস্টেনের মতো। এটা কিন্তু তোমাদের ভীষণ দেয়। আর আর্যদের প্রাচীনতম সাহিত্যের নাম কি? ঋগ্বেদ। পরীক্ষা দেবে, শুধু ভারতে না, পুরো পৃথিবীব্যাপী যে প্রাচীনতম সাহিত্যের নাম কি? ঋগ্বেদ। অসাধারণ। এবার যদি তোমাদের পরীক্ষা দিতে পারে আর্যরা ভারতের প্রথম কোন স্থানে বসবাস? এটা হচ্ছে কোথায়? পাঞ্জাব। এবং অনেক সময় তোমাদের দিতে পারে এটা সপ্ত সিন্ধু অঞ্চল। তা সপ্ত সিন্ধু অঞ্চল বলতে আমরা কি বুঝি? পাঁচখানা, ঠিক আছে। মানে কি পাঞ্জাবের 5টি নদী, যেমন কি কি? শতদ্রু, ভালো করে শুনবে, শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা, সিন্ধু এবং সরস্বতী। এই টোটাল কটা হলো? 7টা নাম। এর জন্য একসাথে বলা কি? সপ্ত সিন্ধু। তাহলে ওরা 5 ভাই, আর তার সাথে সিন্ধু, এবং তার পাশে গিয়ে থাকলো সরস্বতী। ওকে। বা এই কোশ্চেনটা পেতে পারো যে বেদ লেখা হয়েছিল কোন নদী? সরস্বতী নদীর তীরে বসে বেদ লেখা হয়েছিল। ব্যাস, মনে রাখবে। এবার বলো তোমরা, বেদ কয়টি ভাগ? 4টি ভাগ। কি কি? এবং সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, বেদাঙ্গ প্রভৃতি নিয়ে যে বিশাল বৈদিক সাহিত্য গড়ে উঠেছে তা রচনা করতে প্রায় 100 বছর সময় লেগেছিল। এবার বলো, বিদ শব্দের অর্থ কি? জ্ঞান। তাহলে বিদ শব্দের অর্থ হয়েছে জ্ঞান, এবং বিদ শব্দ থেকেই বেদ কথাটি উৎপত্তি লাভ করেছে। এবার দেখবে আগের দিনে হিন্দুদের বিশ্বাস যে বেদ মানুষের রচনা নয়, তাহলে কে রচনা করছে? স্বয়ং ঈশ্বরের বাণী। এর জন্য বেদকে কি বলা হয় জানো? নিত্য বা অপুরুষ বলা হয়। অপুরুষ মানে কি? যেটা মানুষের মুখে সৃষ্টি নয়, এটা হচ্ছে ভগবানের সৃষ্টি। এবার দেখবে আমরা তো পেলাম 4টি ভাগ, ঋক, সাম, যজু, অথর্ব। এবার বলো তো, তাহলে ঋগ্বেদে কি আছে বলতে পারবে? প্রাকৃতিক বর্ণনা ও প্রাকৃতিক দেবদেবীর স্তুতিগান। তাহলে কি বললাম? ঋগ্বেদে কি আছে? স্তুতিগান। এরপর আসবে সামবেদ। সামবেদের অধিকাংশ স্তুতি ঋগ্বেদ থেকে সংকলিত। তাহলে যজ্ঞের সময় এই স্তুতিগুলি গীত হতো, তার মানে যজ্ঞের সময় এগুলো গানের আকারে প্রকাশ করা হতো। এটা হচ্ছে কি? সামবেদ। ঋগ গেল, সাম গেল।
এবার সামনের পর আছে যদুবেদ। যদুবেদে কি আছে? যাগযজ্ঞের মন্ত্রাদি। দেখো যখন যজ্ঞ করে মন্ত্রাদি বলে না, সেই মন্ত্রাদি কি আছে বলো পূর্বেদে? বলো যদুবেদে। আর অথর্ববেদে কি আছে? সৃষ্টি রহস্য এবং হচ্ছে চিকিৎসা এবং নানা বশীকরণ মন্ত্রাদি এবং কালাজাদুবিদ্যা। পরীক্ষায় কিন্তু দেয় যে কালাজাদুবিদ্যা বেদের কোন ভাগে অবস্থিত? ভালো বলেছো। আর প্রত্যেক বেদকে আবার 4টি ভাগে বিভক্ত করেছে। কি কি? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। মনে থাকবে? ব্যাস। এবার উপনিষদ বেদের শেষ ভাগ, তাই একে বেদাঙ্গ বা বেদান্ত বলে পরিচিত। এবার তোমরা যেটা পাবে যে ভারতের প্রাচীনতম দর্শনের নাম কি? এর রচিত কে? তারপর হচ্ছে যোগ শাস্ত্র কার রচনা? পতঞ্জলি। যোগ শাস্ত্র কার? পতঞ্জলি। আর ন্যায় শাস্ত্র হচ্ছে গৌতম। আর বৈশেষিক দর্শন কণাদের। বৈশেষিক দর্শন কার? কণাদের। এবং পূর্ব মীমাংসা জৈমিনীর এবং উত্তর মীমাংসা বেদ ব্যাসের। ঠিক আছে, এগুলো মনে রাখবে। এর মধ্যে পরীক্ষা যে বেশি দেয় যে প্রাচীনতম দর্শনের নাম কি? সাংখ্য দর্শন এবং এর লেখককে? মুনি কপিল। ব্যাস, এগুলো তোমাদের বেশি দেবে। এরপর দেখবে এই বৈদিক যুগকে 2টি ভাগে ভাগ করা যায়, আর অবশ্যই পরবর্তী বৈদিক যুগ। টাইম মেনটেনটা ভালো করে করবে। এবার যদি বলা হয় তোমাদের যে ঋগ বৈদিক যুগের সময়কাল বলতে পারবে? 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে খ্রিস্টপূর্বাব্দটা বলতে হবে, নাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। ওকে, এবার বলো এই বৈদিক যুগে যেমন কয়েকটি কি ছিল বলো তো? গোষ্ঠী ছিল। যেমন ভরত, যদু, সৃজয়, অনু, পুরুষ, তুর্বস প্রভৃতি গোষ্ঠীতে তাদের আর্যের মধ্যে পারস্পরিক যুদ্ধের বিগ্রহে উল্লেখ আছে, মানে এই বেদের মধ্যে পাওয়া যায়। এরপর যেটা হলো তোমাদের পরীক্ষা দেবে, যেমন গ্রাম কি, বিশ কি বা জন কাদের বলে? তা কয়েকটি পরিমাণে গঠিত হতো, তাদের কি বলা হতো? গ্রাম। এবং গ্রামের শাসনকর্তা কি বলা হয়? গ্রামী। গ্রামী কি বললাম? গ্রামের প্রধান কি বলা হয়? গ্রামী। আর কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হতো কি? বিশ। এবং বিশের প্রধানকে বলা হতো কি? বিশপতি। কি বললাম? বিশপতি বা বিশপতি। আর জনের প্রধানকে বলা হতো গোপ। কি বলা হতো? গোপ। গোপ। এরপর যেটা তোমাদের বেশি বারবার দেবে, সবার সমিতি। তাহলে সভা কি? সভা ছিল বয়োজ্যেষ্ঠ আর জ্ঞান বিদ্যুতের প্রতিষ্ঠান, এবং সবার চেয়ে সমিতি ছিল কি বলো? অধিকতর প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান। ওকে, এরপর যেটা তোমরা ভাবে যে সেই যুগে কয়েকজন পুরোহিত ছিল, ঋগ বৈদিক যুগে বিশিষ্ট পুরোহিত। কি বলতে পারে নাম? এটা হচ্ছে বশিষ্ঠ আর হচ্ছে বিশ্বামিত্র। কি বললাম? বশিষ্ঠ আর বিশ্বামিত্র। এবার বলো ঋগ বৈদিক যুগে সামাজিক জীবন বা পরিবারকে বলতো কি বলতে পারো? পরিবারকে বলতো কুল। এবং পরিবারের প্রধান বা বয়োজ্যেষ্ঠ পুরুষ বলতো গৃহপতি বা কুলপতি বা কুলপ। ঠিক আছে, একা বইতে একাটা থাকতে পারে, এর জন্য মন খারাপ করবে না। এবার ঋগ বৈদিক যুগের কয়েকজন দক্ষ নারীর নাম বলতে পারবে? ঘোষা, অপলা, বিশ্ববারা, মমতা, লোপামুদ্রা প্রমুখ নারী শিক্ষার উচ্চতরে পৌঁছেছিল, মানে শিক্ষা থেকে তাদের খুব ভালো ছিল। কি কি বললাম? এক হচ্ছে ঘোষ, অপলা, বিশ্ববারা, মমতা, লোপামুদ্রা। ওকে, এবং সেই সময় কিন্তু পণ প্রথা প্রচলিত ছিল, মানে পণ প্রথা কিন্তু প্রচলিত ছিল। এবার আর্য যখন ভারতে প্রথম বসতি স্থাপন করে তখন ভারতবাসীর দেহে বর্ণ অনুসারে 2টি শ্রেণীতে বিভক্ত ছিল। একটা হচ্ছে শ্বেতকায় মানে আর্য, আর হচ্ছে কৃষ্ণকায় আর্য অনার্য। শ্বেতকায় মানে কি? যারা পরিষ্কার। আর কৃষ্ণকায় অনার্য যারা শ্যামলা বলে, মানে শ্যামলা বলা। ওকে, কালকর্মে গুণ এবং কর্মের ভিন্নতা অনুসারে আর্য সমাজের নতুন শ্রেণীবিন্যাস বা বর্ণ প্রথা দেখা যায়। এবারে বর্ণ প্রথা আমরা কি থেকে জানতে পারি? এটা পরীক্ষা দেয়। সেটা হলো ঋগ্বেদের দশম মণ্ডলে পুরুষ সূক্ত নামক একটি স্তুতে বলা হয়, কি বলা হয়? যে বর্মার মুখ থেকে হচ্ছে ব্রাহ্মণ, এবং বাহু থেকে হচ্ছে ক্ষত্রিয়, আর উরু থেকে হচ্ছে বৈশ্য, এবং পদ থেকে উৎপত্তি কি? শূদ্র। তাহলে 4টি যে ভাগ আমরা সেটা কি বলা?
যে বর্মার মুখ থেকে হচ্ছে ব্রাহ্মণ, আর বাহু থেকে হচ্ছে ক্ষত্রিয়, আর উরু থেকে হচ্ছে বৈশ্য, আর পদদয় থেকে হচ্ছে কি শূদ্র। মানে এসব নিয়ে আর কি ছিল আর কি। এবার ঋগ্বেদ যুগে পর্বে আর্য সমাজে চতুরাশ্রমের প্রথা উদ্ভব ঘটে। চতুরাশ্রম কি শুনবে? একটা হচ্ছে ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, আর হচ্ছে ষোড়শ। এগুলো কিন্তু ভীষণ দেয়। ওকে, এবার যেটা আসবে তোমাদের, এই ঋগ্বেদ যুগে বিনিময়ের মাধ্যম কি ছিল বলতে পারবে? গরু ছিল বিনিময়ের মাধ্যম, এবং এছাড়াও নিষ্ক এবং মনা নামে স্বর্ণ মুদ্রা ব্যবহৃত হতো। কি বললাম? নিষ্ক মনা নামে স্বর্ণ মুদ্রা ব্যবহৃত হতো। এবার অনেক থেকে একটা স্বর্ণ খণ্ড থাকে, কিন্তু মুদ্রা হওয়ার প্রথম শুরু হয়েছিল কোন বংশে মনে আছে? কুষাণ। ওকে, এবার এই ঋগ্বেদ যুগের সর্বশ্রেষ্ঠ দেবতার নাম ইন্দ্র, বা তাকে বলা হয় দেবরাজ, ইন্দ্র বলা হয়। তার উদ্দেশ্যে ঋগ্বেদে প্রায় ২৫টি স্তুত তাকে সম্বোধন করে গাওয়া হতো। আর পুরন্দর কথার অর্থ কি? এরপরে ইন্দ্র পরে যে দেবতার ছিল সেটার নাম কি? অগ্নি। তার উদ্দেশ্যে প্রায় ২০০টি স্তুত আছে, মানে তার উদ্দেশ্য করে 2টি স্তুত আলোচনা করা হতো। এবার সেই সময়ে দেখবে আরো কিছু কিছু দেবীর নাম আছে, এগুলো একটু ভালো করে মনে। আর তৃতীয় গুরুত্বপূর্ণ দেবতা হলো বরুণ। কি বললাম? বরুণ। তিনি পাপ ও পুণ্যের ধারক ও জলের দেবতা। এছাড়া আছে সোম হলেন বৃক্ষাদি, মরুত হলো বজ্র, পর্জন্য হলো বৃষ্টি, সূর্য হলো আলোক, যম হলো মৃত্যু, বায়ু হলেন বাতাসের দেবতা। এছাড়াও এই ছোট ছোট অনেক দেবতা আছে। এই দেবতারা হলেন অদিতি, উষা, সাবিত্রী, সরস্বতী। সাবিত্রী ছিলেন সূর্যমণ্ডলের অধিষ্ঠাত্রী ও প্রাণধাত্রী। সরস্বতী ছিলেন নদীর দেবতা। তার সরস্বতী কিসের দেবতা? নদীর দেবতা। এরপর আমরা যেটা পাবো পরবর্তী বৈদিক যুগ। কি পাবো? পরবর্তী বৈদিক যুগ। তারপর পরে পাবো কি? পরবর্তী বৈদিক যুগ। চল, পরবর্তী বৈদিক যুগের সময়সীমা বলতে পারবে? কত হবে? সাবাস, তাহলে ভালোই মনে আছে তোমাদের। এবার বলো, সেই সময় যে নতুন গোষ্ঠী বা রাজনৈতিক জীবন ছিল, সেখানে দেখবে তোমাদের সংগ্রহী মানে সে কোষাধ্যক্ষ, তাদের কি বলতো? সংগ্রহীতি। আর কর আদায় করে কি বলতো? ভাগদূত। মানে কর আদায় করে যারা ট্যাক্স আদায় করত। আর তারপরে সে রাজকীয় ঘোষক, এবং তারপরে ক্ষত্রি মানে রাজ সংসারের সরকার। আর অকবাপ মানে জুয়া খেলার অধ্যক্ষ। বাবা, জুয়া খেলা ছিল সেই সময়, থাকবে আর সময় বিনোদনের একটু ব্যাপার থাকে তো। এবং পরবর্তী বৈদিক যুগের কয়েকজন মহিলার নাম বলতে পারে? কীর্তি মহিলা, মানে ভালো দক্ষ বিষয়। গার্গী আর মৈত্রী। বললাম ভালো করে মনে রাখবে, গার্গী আর মৈত্রী। আর পরীক্ষা দিতে পারে বৈদিক যুগের প্রধান জীবিকা কি ছিল? কৃষিকাজ। কি বললাম? কৃষিকাজ ছিল তাদের প্রধান জীবিকা। আর প্রধান শস্য বলতে পারে কি ছিল? জব ও ধান। জব আর ধান ছিল তার প্রধান শস্য। আর পরবর্তী বৈদিক যুগে বলতো মানে দেবতা বলে কাদের পূজা করা হতো? পরবর্তী বৈদিক যুগে না, তারা হচ্ছে কি প্রজাপতি, ব্রহ্মা। পরীক্ষা দেবে কিন্তু। তারপর হচ্ছে বিষ্ণু ও শিব শ্রেষ্ঠ আসন লাভ করেছিলেন। এই যুগে প্রতীক পূজা মানে কাকে উদ্দেশ্য করে, মানে এই সামনে ধরে তাকে পুজো করা হতো। ঠিক আছে, তাহলে এই সব আমাদের বৈদিক যুগের সভ্যতা। এবং এরপর থেকে আরো আছে খাবার, আমরা আলোচনা করছি। তাহলে এবার তোমাদের বলছি যেটা হলো, একদম ভালো করে শুনবে কিন্তু, একদম ফাইনাল হবে তোমাদের। এবার শোনো, তাহলে বৈদিক যুগের অপর নাম কি বলতে পারবে? আর্য যুগ বা আর্য সভ্যতা। বৈদিক সভ্যতার অপর নাম আছে কি? আর্য সভ্যতা। কারণ আর্যরাই কিন্তু এই সভ্যতা সৃষ্টি করেছে, এর জন্য কি বলা হয়? আর্য সভ্যতা। এবার এই বৈদিক সভ্যতাকে আর আর্য সভ্যতা একই জিনিস, তাই তো? এবার বলো বৈদিক সভ্যতা দুটো ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে ঋগ বৈদিক যুগ, তাহলে ঋগ বৈদিক যুগের সময়কাল কত? 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। আর পরবর্তী বৈদিক যুগ
মনে থাকবে? ব্যাস, খ্রিস্টপূর্ব ধরে কিন্তু বলতে হবে। ব্যাস হলো। এইবার দেখবে তোমাদের যে এই আর্যরা অ্যাকচুয়ালি কোথায় তাদের বসবাস, এই সম্পর্ক নিয়ে যে তাদের মধ্যে যে ঐতিহাসিক ছিল তাদের মধ্যে বিভিন্ন মতবাদ হয়েছে। এবার আমরা তুলে ধরি যে কে কার কী মতবাদ ছিল। ওকে, এবার দেখবে আদি বাসভূমি ছিল যে আর্যদের, সেটা হলো অনেকে বলেছে যেমন জার্মান সমভূমিতে আদি বাসভূমি ছিল আর্যদের। এই কথা কি বলেছে প্রফেসর পেদান হকা। কি বললাম? প্রফেসর পেদান হকা। দিদি এবার একটা কোশ্চেন, তিব্বতে এটা বলছে দয়ানন্দ সরস্বতী, নামটা মুখস্থ। তাহলে তিব্বতে ছিল আদি বাসভূমি, এটা কে বলেছিল? এটা হচ্ছে কে? আর যদি মেরু অঞ্চলে বলে বাল গঙ্গাধর তিলক। তার মানে মেরু অঞ্চলে ছিল আর্যদের বাসভূমি, এটা বলেছে কে? এছাড়া যেটা পরীক্ষা বেশি বারবার দেয়, মানে যার তথ্য ধরে বা সবাই মেনে চলে, সেটা হচ্ছে মধ্য এশিয়া আদি বাসভূমি ছিল ম্যাক্স মুলার। মানে এটা হচ্ছে সর্বজন গ্রাহ্য, মানে এটাই সবাই একটু মেনে চলে। আর সপ্তসিদ্ধ অঞ্চল এটা কে বলেছে? অবিনাশ চন্দ্র দাস। মনে থাকবে? অবিনাশ চন্দ্র কি দাস। যেমন স্বরূপরা দাস, মনে থাকবে। তাহলে কি হবে? অবিনাশ চন্দ্র কি দাস। এবার বৈদিক যুগে ব্যবহৃত শব্দ, কয়েকটি শব্দ আছে, মানে শব্দের নামগুলো জানতে হবে। পরীক্ষায় এখন আর সোজা সোজা কোশ্চেন দেয় যে আর্য কথার অর্থ কি, অথবা এরকম দিয়ে দিল যে বিদ কথার অর্থ কি। এখন একটু টাফ কোশ্চেন হয়, তার আমাদের সবই জানাটা দরকার। তাহলে এবার বলো, যেমন হচ্ছে সেনানি, মানে বৈদিক যুগে ব্যবহৃত শব্দ। সেনানি কথার অর্থ হচ্ছে সেনাপতি। সেনানি কথার অর্থ কি? সেনাপতি। তারপর হচ্ছে ব্রজপতি। ব্রজপতি মানে কি? ব্রজের প্রধান। ব্রজপতি মানে কি বললাম? ব্রজের প্রধান। কুলোপা। কুলোপা মানে কাদের বলা হয়? পরিবার বা কুলের প্রধান। পরিবারের প্রধানকে বলা হয় কুলোপা বা কুলপতি বলা অনেক সময়। তারপর হচ্ছে গ্রামনি। গ্রামনি মানে হচ্ছে গ্রামের প্রধান। কি বললাম? আর হচ্ছে এসপা। এসপা কথার হচ্ছে গুপ্তচর। এসপা মানে কি? গুপ্তচর। এসপা কথার অর্থ কি? গুপ্তচর। গুপ্তচর। এসপা মানে কি? গুপ্তচর। এবার আসবে তোমাদের ব্রিহি। বয়রি হয় দীর্ঘি। ব্রিহি। ব্রিহি কথার হচ্ছে ধান। ব্রিহি কথার অর্থ কি? ধান। এরকম কোশ্চেন দেবে কিন্তু, টিপলি কোশ্চেন হলে এগুলো করবে। আর বিসি, বয়রি হয় দীর্ঘি, তাহলে কি হবে? বিসি। বিসি কথার অর্থ হচ্ছে শস্য। বিসি কথার অর্থ কি? শস্য। আর ব্রিহি কথার অর্থ কি বললাম? ধান। ওকে, বলছে সবার সমিতি ছিল কি? রাজনৈতিক সংগঠন। কি বললাম? সবার সমিতি ছিল কি? রাজনৈতিক সংগঠন। এবার হচ্ছে উগ্র। উগ্র কথার অর্থ কি? পুলিশ। উগ্র কথার অর্থ কি? পুলিশ। আর গ্রাম্যবাদী। গ্রাম্যবাদী কথা হচ্ছে গ্রামের বিচারক। গ্রাম্যবাদী কথা হচ্ছে কি? গ্রামের বিচারক। আর গোপ। গোপ কাদের বলা হয়? জনের প্রধান। জনের প্রধান কি বলা হয়? গোপ। আর পুরন্দর কথার অর্থ কি? ধ্বংসকারী। আর মনা নিষ্কা কি ছিল? এক ধরনের মুদ্রা। মনা নিষ্কা কি ছিল? আর অগ্ন। অগ্ন কথার অর্থ কি বলতে পারে? গরু। অগ্ন কথার অর্থ কি? গরু। আর গিল্ড। গিল্ড কথা হচ্ছে ব্যবসায়ী সমিতি। গিল্ড কথার অর্থ কি? ব্যবসায়ী। আর ব্রহ্মবাদিনী, যেসব নারীরা সারা জীবন দর্শন এবং ধর্মমত আলোচনা করতেন তাদেরকে বলা হতো ব্রহ্মবাদিনী। আর সদ্যদবাহা যাদের বলো, তারা হচ্ছে যারা বিয়ের আগ পর্যন্ত বিদ্যা চর্চা করতেন, তাদের সদ্যবাহা বলা হয়, যারা বিয়ের আগে পর্যন্ত বিদ্যা চর্চা করতেন। আর্যরা কিন্তু মূর্তি পুজো করতেন না। বললাম আর্যরা কিন্তু মূর্তি পুজো করতেন না, তারা প্রাকৃতিক পূজাটা বেশি। আর্যদের প্রধান ফসল কি ছিল? জব। আর্যদের প্রধান ফসল কি? জব। আর সেই সময় পুরুষ দেবতার আধিক্য বেশি ছিল, মানে যত যা দেবতা থাকতো সব কি পুরুষ। আর আর্য ধর্মের মূল কথা কি? প্রকৃতি পূজা। আর্য ধর্মের মূল কথা কি? প্রকৃতি পূজা। কয়েকজন গুরুত্বপূর্ণ দেবতা। বৈদিক যুগের কয়েকজন দেবতা ছিল গুরুত্বপূর্ণ দেবতা, সেটা একটু বলে নি, শুনবে। ইন্দ্র মানে হচ্ছে বৃষ্টির দেবতা। ইন্দ্র মানে কি? বৃষ্টির দেবতা। এটাকে বলে প্রধান দেবতা। আর্যদের প্রধান দেবতা কি? ইন্দ্র। ইনি কি ছিল? কি বৃষ্টির দেবতা। দেবে কিন্তু তুলে কোশ্চেন। আর সোম ছিল কি? গাছের দেবতা। গাছের সোমবার। আমরা বলি না সোমবার, সোমবার মানে কিসের দেবতা হবে? তারপরে পৃথিবী। পৃথিবী মানে হচ্ছে কি? এটা হচ্ছে
পৃথিবীর দেবতা। পৃথিবী মানে কি? পৃথিবীর দেবতা। আর অগ্নি মানে কি? আগুনের দেবতা। আর সবচেয়ে দ্বিতীয়তম স্থানে যে দেবতার নাম ছিল সেটা ছিল অগ্নি। অগ্নি ছিল কি? আগুনের দেবতা বা দ্বিতীয় দেবতা। আর মিত্র মানে সূর্যের দেবতা। আর সরস্বতী কি বলেছিলাম? নদীর দেবতা। সরস্বতী কি? নদী। আর মরুত মানে কি হবে? ঝড়ের দেবতা। মরুত মানে কি? বজ্রে বা ঝড়ের দেবতা। আর বরুণ হচ্ছে কি? জলের দেবতা। বরুণ বলে না, বরুণ বয়ে যা, বয়ে যা, ঠিক আছে, তার মানে হচ্ছে জলের দেবতা। ইনি ছিল তৃতীয় নম্বরে। তাহলে বরুণ কত নম্বরে? তৃতীয়। ফার্স্ট কে ছিল? ইন্দ্র। দ্বিতীয় নম্বরে কে ছিল? অগ্নি। কি বললাম? অগ্নি। আর তৃতীয় নম্বরে কে ছিল? বরুণ মানে কি? জলের দেবতা। আর উষা মানে কি? ভোরের দেবতা। আমরা বলি না উষা মানে ভোরের দেবতা। এরপর তোমরা আসবে বেদাঙ্গকে 6টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ আর কল্প। এইবার মহাকাব্য বলতে পারো কোন দুটোকে মহাকাব্য বলা হয়? রামায়ণ আর মহাভারত। এই দুটোকে একসাথে কি বলা হয়? মহাকাব্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলতে পারো পুরাণের সংখ্যা কটি? 18টি। পুরাণের সংখ্যা কটি? 18টি। তাহলে বলতো সবচেয়ে প্রাচীনতম পুরাণের নাম কি? মৎস্য পুরাণ। মনে রাখবি। তাহলে প্রাচীনতম পুরাণের নাম কি? মৎস্য পুরাণ। আর দর্শন কটি ছিল? 6টি দর্শন। মনে আছে? আর প্রাচীনতম দর্শন নাম কি? সাংখ্য দর্শন। মুনি কপিলের। বাবা। এবার বলছে ঋগ্বেদ ভারতের প্রাচীনতম সাহিত্য, দেখেছে 1400 থেকে প্রায় 1000 খ্রিস্টপূর্বাব্দে মধ্যে সরস্বতী নদীর তীরে এটি রচিত হয়েছিল ঋগ্বেদ। তাহলে কোথায়? সরস্বতী নদীর তীরে। আর এতে শ্লোক সংখ্যা কটি ছিল বলতে পারবে? 1028টি। 1028টি শ্লোক ছিল। ঋগ্বেদের গুরুত্বপূর্ণ অংশ ছিল গায়ত্রী মন্ত্র, যা সাবৃত্তির উদ্দেশ্যে পাঠ করা হতো। এরপরে যেটা পাবে তোমরা এবার তোমরা বলবে সেটা হলো যে সিন্ধু। ঋগ্বেদে উল্লেখযোগ্য সপ্ত সিন্ধু নদীগুলো হচ্ছে সিন্ধু, সরস্বতী, এবার এই যে বৈদিক যুগে কিন্তু যে আমরা বললাম রাবি বা ইরাবতী, প্রাচীনতম নাম কি ছিল? পারস্নী বা পুরুষ্ণী। পারস্নী বা পুরুষ্ণী একটা লেখা থাকে। পারস্নী বলো তো অসুবিধা নেই। এবার হচ্ছে আশিকানি। আশিকানি রয়েছে কি বলতো? এটাকে বলে চেনাবকে বলা হয় আশিকানি। আশিকানি বলা হয় চেনাবকে। আর বিপাশা আছে বিপাশা হচ্ছে বিপাশ এবং বিতস্তা। এবার যেটা তোমাদের পরীক্ষা দেবে ঋগ্বেদে ওম শব্দটি আছে না, ওম বা ওম যাই বল, হ্যাঁ, ঋগ্বেদে ওম শব্দটি সবচেয়ে বেশিবার উচ্চারিত হয়েছে। কি বললাম? ওম শব্দটি বেশি বলে না ওম। দেখবে সকালবেলা যারা যোগাসন করে, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সবচেয়ে বেশিবার উচ্চারিত হয়েছে। মোট কতবার হয়েছে বলতে হবে? 1028 বার। 1028। পরীক্ষার একটা দেবে যে জাতি প্রথার বা বর্ণ প্রথার উল্লেখ পাওয়া যায় মানে কোন গ্রন্থে বা কিছু থেকে, সেটা হচ্ছে দশম মণ্ডলে পুরুষ সূক্তে জাতি প্রথার অর্থাৎ বর্ণ প্রথার উল্লেখ আছে। তাহলে কি দশম মণ্ডলে পুরুষ সূক্তে দেবে কিন্তু পরীক্ষা দশম মণ্ডলে। এবার বলো ধ্রুপদী রাগ কোন বেদের মধ্যে ছিল বলতে পারবে? রাগ সামবেদে। ঠিক আছে। আর এটি গিয়েছিলেন কি ধ্রুপদী রাগ কি গেছিল? তানসেন। দেখবে পরে পাবে তোমরা। আকবর আমলে ছিল। মানে তিনি এত সুন্দর গান করতেন মানে বৃষ্টি নামিয়ে দিত। তার গানের মধ্যে এত লয় ছিল, সত্যি সত্যি একদম। তাহলে কি বলতো ধ্রুপদী রাগ এটা কোন থেকে গেছে? সামবেদ থেকে। এটি গিয়েছিলেন কে? তানসেন। গায়ক তানসেন। সত্যম জয়তে, সত্যের জয় হোক কথাটি আছে কোন উপনিষদে বলতে পারবে? মুন্ডক। সত্যম জয়তে এই কথাটি কোন উপনিষদে আছে? মুন্ডক উপনিষদ। পরীক্ষা দেবে কিন্তু সত্যম জয়তে কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? মুন্ডক উপনিষদ থেকে।
আমরা কোথায় পেয়েছিলাম? সপ্তম জয়তে, মনে আছে? সত্যমেব জয়তে, ওই যে ভারতের ভারতের সংবিধান, ভারতরত্ন, পদ্মভূষণ। একদম ঠিক ধরেছো। বেদের অপর নাম কি বলতে পারবে? শ্রুতি। 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 শুনে শুনে মনে রাখা তো, মানুষ শুনে শুনে মনে মনে রাখা। রাখতো, এর জন্য অপর নাম হচ্ছে কি? শ্রুতি। শ্রুতি 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 না, শ্রুতি মাইক। আয়ুর্বেদে বলতো কি নিয়ে বিষয় আছে? উপবেদ বলতে পারো? 4টি উপবেদ আছে। আয়ুর্বেদে আছে মেডিকেল সায়েন্স, কি বললাম? Medical আয়ুর্বেদে science। আছে, এটা হচ্ছে ঋগ্বেদের মধ্যে অবস্থিত। কি বললাম? ঋগ্বেদে নিয়েছে মেডিকেল সায়েন্স নিয়ে, এটা ঋগ্বেদের মধ্যে অবস্থিত। আর ধনুবেদ, ধনুবেদ হচ্ছে যুদ্ধবিদ্যা, অর্থাৎ যদুবেদে আছে, ধনু, ধনু মানে যুদ্ধ। মনে রাখবি। আর গান্ধর্ব বেদ মানে হচ্ছে মিউজিক, সঙ্গীত, মানে সামনে সামনে। আছে। আর শিল্পবেদ আর্ট এবং আর্টিকালচার, সেটা হচ্ছে অর্থবেদে আছে। ঠিক আছে, এগুলো দিতে পারে ডিপলি কোশ্চেন। আর্য শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ বা সুসভ্য। কি বললাম? আর্য শব্দের অর্থ কি? শ্রেষ্ঠ বা বা সুসভ্য। কিন্তু যখন অপশনে থাকবে আর্য কথার অর্থ কি? প্রকৃত অর্থ ভাষা, আর সংস্কৃত অর্থ কি হবে? সৎ সৎ বংশের। বা অভিজাত মানুষ। এবার বলো তাহলে তোমরা, আর্যদের প্রধান বাহন কি ছিল? ঘোড়া। ঘোড়া। আর্যদের প্রধান বাহন কি ছিল? ঘোড়া। ঘোড়া। আর আর্যদের বা আদি বৈদিক সভ্যতা হলো, এটা হচ্ছে গ্রাম কেন্দ্রিক। কি বললাম? ওটা কি গ্রাম কেন্দ্রিক? কেন্দ্রিক। গ্রাম কেন্দ্রিক। আর সমাজের মূল ভিত্তি ছিল একান্নবর্তী পরিবার। একান্নবর্তী পরিবার মানে কি জানো? মানে সব পরিবার একসাথে থাকে। পরিবারের সবাই একসাথে থাকে। জয়েন্ট একদম, ফ্যামিলি। মানে মোটামুটি 3খানা পুরুষ, মানে বাবা, পুরুষ, হ্যাঁ। বাবার ছেলে, তার আবার ছেলে। ছেলের ছেলে, বা তারও বেশি হতে পারে। এটা কিন্তু একটা আনন্দের ব্যাপার। আর দেখবে সেই সময় পরিবারে, দেখবে সেই সব পরিবারে দেখবে একজন যে বয়স্ক থাকে তার কথাই সবাই মেনে চলে। কোনো একটা ভালো কিছু খাবার হলো, তাকে মানে প্রণাম করে খায়। কেউ বাড়ি থেকে বেরোচ্ছে, তাকে বলে বেরোচ্ছে। ঠিক আছে, মানে এই জিনিসটা খুবই ভালো। দেখবে এর ফলে কি হয়? দেখবে একান্নবর্তী পরিবার থাকলে দেখবে অনেকের মধ্যে আন্তরিক সম্পর্কটা খুব ভালো হয়। এবং দ্বিতীয় কথা হলো যে কোনো অন্যায় কাজ তুমি করতে পারবে না, এটা খুব ভালো। কিন্তু এখন বর্তমানে একান্নবর্তী পরিবার নেই, সব হয়ে গেছে ওয়ান বেড, মানে 3 জন বা 4 জন। ওকে, যাক, তারও অনেক ব্যাপার ব্যাখ্যা আছে। যাক, এরপরে যেটা হলো, এই সমাজ ছিল পিতৃতান্ত্রিক, মানে পিতাকে গৃহপতি বলা হতো। পিতৃ মানে পিতাকেই মানে গৃহপতি সর্বশ্রেষ্ঠ বলা হতো। গৃহপতি করা হতো। মেন সদস্য। আর বয়োজ্যেষ্ঠদের নিয়ে কি ছিল বলতো? সভা। সভা। বয়োজ্যেষ্ঠদের নিয়ে কি ছিল? সভা। সভা। আর সমিতি ছিল কি? জনগণের পরিষদ। তাই সবার চেয়ে সমিতির ক্ষমতা বেশি ছিল। তাহলে বয়োজ্যেষ্ঠদের কি ছিল? সভা। সভা। আর সমিতি ছিল কাদের নিয়ে? জনগণের। জনগণদের বা ইয়ং ছেলেবেলে যাদের থাকে। এবং তাহলে সবার চেয়ে সমিতির ক্ষমতা বেশি ছিল। ছিল। ওকে। ঋগ্বেদের যুগে একজন শক্তিশালী রাজার নাম বলতে পারবে? সুদাস। সুদাস। দারুণ ধরেছে। ঋগ্বেদ যুগের সর্বাপেক্ষা উন্নত রাজ্য কি? পাঞ্চাল। পাঞ্চাল, পাঞ্চাল, পাঞ্চাল। মহাভারতের ঋগ্বেদের পাঞ্চাল। যুগের সর্বাপেক্ষা উন্নত রাজ্য নাম হচ্ছে পাঞ্চাল। পাঞ্চাল, মনে রাখবে কিন্তু। আর ঋগ্বৈদিক যুগের 2টি যুদ্ধ ছিল গুরুত্বপূর্ণ, সেটা কি কি? এটা হচ্ছে দিবদাস, ভারত গোত্রের রাজা, এবং দাস বংশের রাজা সুদাসের মধ্যে যুদ্ধ। কি হলো? দিবদাস, যে ভারত গোত্রের রাজা এবং দাস বংশের রাজা সুদাসের মধ্যে যুদ্ধ হয়েছিল। আর এটা হচ্ছে 10 রাজার যুদ্ধ। ভারত বা ভারতের গোষ্ঠীর রাজা সুদাস এর সাথে 10টি জনগোষ্ঠীর যুদ্ধ। এদের মধ্যে অন্যতম 5টি জনগোষ্ঠী ছিল যদু, তুর্বাসা, পুরু, অনু এবং দ্রুহ। এগুলো একটু মনে রাখবে, হ্যাঁ? এগুলো দেয় না কিন্তু তাও মনে রাখার চেষ্টা করবে। এবার পরবর্তী বৈদিক যুগের সময়কাল কত? 1000 থেকে 1600 খ্রিস্টপূর্বাব্দ। হ্যাঁ। এইবার এই পরবর্তী বৈদিক যুগকে অনেকে আবার মহাকাব্যের যুগ বলা হয়। কি যুগ বলা হয়? মহাকাব্যের যুগ। আর কোন দুটি গ্রন্থকে একসাথে মহাকাব্য বলা হয়? তার বলতো রামায়ণ কে লিখেছে? বাল্মীকি। রামায়ণ কে লিখেছে? বাল্মীকি। আর মহাভারত কে রচনা ব্যাস, করেছে? বেদব্যাস। হ্যাঁ, বা ব্যাসদেব বা যাই বলে। না, অনেক বুঝতে কি। মহাভারত যুগে যেমন কেউ দেবতার আবির্ভাব হয়েছিল ব্রহ্মা, বিষ্ণু প্রধান দেবতার স্থান পায়। আর মহাকাব্য যুগের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে হলেন বলতে পারবে? শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ। মহাকাব্য যুগের উল্লেখযোগ্য ব্যক্তিকে শ্রীকৃষ্ণ ভগবান।
আর আর্যরা ভারতবর্ষে লৌহ যুগের সূত্রপাত করেছিল। তাহলে লৌহ যুগ সৃষ্টি হয়েছিল কত বলবে? 1000 খ্রিস্টাব্দে। সুতরাং লৌহ যুগ কবে সৃষ্টি হয়েছিল? 1000 খ্রিস্টপূর্বাব্দে। এবার বলো তো এই গাবি কথাটি ঋগ্বেদে কবার উল্লেখ করা হয়েছে? 176। কি বললাম? 176 বার এই কথাটি উল্লেখ করা হয়েছে। গাবি কথাটি উল্লেখ করা হয়েছে। আর বৈদিক যুগের শ্রেষ্ঠ পুরোহিত কি ছিল? বৈশিষ্ট্য আর বিশ্বামিত্র। বৈশিষ্ট্য আর কি? বিশ্বামিত্র। আর সপ্তম জয়তে কথাটি কোন থেকে নেওয়া হয়েছে? মুন্ডক উপনিষদ। উপনিষদ না, উপন্যাস। না, আলাদা। or origin of the universe বলো তো কাকে বলা হয়? ঋগ্বেদকে। আবার শুনে নাও, origins of the universe কাকে বলা হয়? ঋগ্বেদকে। ঋগ্বেদকে। তাহলে সবাইকে আরেকবার ধরছি এখান থেকে, সেটা হলো একবার করে বলবে কার কটা মনে আছে। তাহলে কি করতে হবে তোমাদের? লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব এন্ড শেয়ার। আর সবাই পাশে থাকতে হবে। ব্যাস। এছাড়া আরেকটা তোমাদের একটা বলার আছে, সেটা হলো যে আমরা সামনে পরিকল্পনা করছি যে প্রত্যেক মাসে আমরা একটা পরীক্ষা নেব। মানে তোমরা তো আছোই আমার সামনে, এবং যারা ভিডিও দেখেছে তারা এখানে যদি নাও পারে তারাও এখানে এসে কিন্তু পরীক্ষা দিতে পারে, সেই ব্যবস্থাও আছে। কিন্তু ইউটিউবে যে আমি চ্যানেলগুলো যেগুলো দিয়েছি মানে চ্যানেলে, সেইগুলো থেকে আমি কোশ্চেন করব। যদি তোমরা আগ্রহী হও তাহলে আমাকে কমেন্টে জানাবে। এর জন্য তোমরা একটা নির্দিষ্ট একটা সময় বলবো, সেই দিন এসে তোমরা পরীক্ষা দিয়ে যাবে, এবং পরীক্ষায় যে ভালো নম্বর পাবে তার জন্য কিন্তু প্রাইজের ব্যবস্থা আছে। এবার কোশ্চেন তাহলে কোথা থেকে আসবে এটাই তোমার থাকতে পারে, তাই তো? কোশ্চেন থেকে দেবো ইউটিউবে, যে আমি যে কথাগুলো বলেছি আমি ঠিক এখান থেকে কোশ্চেনগুলো করবো। তাহলে তো তোমরা আবার ভাবতে পারো যে না সামনে যারা আছে ওদেরকে বলে দেবে